সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার এবং সকল সমস্যার সমাধান কিভাবে করা যায় ঠিক তার প্রতিরোধ নিয়েও আমাদের পর্বে আলোচনা করা হয়। ঠিক আমাদের এই পর্বটি সাজানো হয়েছে এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে সমস্যাটির সম্মুখীন হচ্ছে আমাদের অনেকেই। তো আমাদের আজকের এই আলোচনা বিষয়টি হচ্ছে কিডনিতে স্টোন বা কিডনিতে পাথর ঠিক কী কারণে হচ্ছে এবং এটার প্রতিরোধ কী এবং এটার চিকিৎসা কী, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের এই আলোচনায় আমাদের সাথে আছেন ডক্টর ফজলে এলাহি খান, সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি, মহাখালী স্বাস্থ্য দপ্তর, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল এসকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। স্যার, যে বিষয়টি বলছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিডনিতে পাথর বা কিডনিতে স্টোন। এটা ঠিক কী এবং এটা কেন হচ্ছে? ধন্যবাদ আজকে এত একটি গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন করার জন্য। কিডনিতে পাথর হলো আসলে আমাদের যে প্রস্রাবের মধ্যে যে বিভিন্ন খনিজ এবং লবণ আছে সেগুলি যখন আমরা পানি কম খাই অথবা প্রস্রাবটা গাঢ় হয়ে যায় তখন এই লবণ এবং খনিজগুলি জমাটবদ্ধ হয়ে একটা স্ফটিক বা একটা স্টোন তৈরি হয়। আচ্ছা, এই যে হচ্ছে এটা কেন হচ্ছে আসলে? এটার আসলে বিভিন্ন কারণ আছে। এক নাম্বার যদি আমি বলি খাদ্য অভ্যাস। আমরা যদি বিশেষ করে ইদানিংকালে আমরা পানি কম খাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং মানুষ এই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এই যে সফট ড্রিঙ্কস, তারপর এনার্জি ড্রিঙ্কস বা সুগারি ড্রিঙ্কস, তারপরে আমাদের যখন নগরায়ন হচ্ছে ফাস্টফুড, অতিরিক্ত জাঙ্ক ফুড, প্রাণীজ প্রোটিন বা রেড মিট খাওয়া, অতিরিক্ত শাকসবজি কম খাওয়া, তারপরে আমরা কায়িক পরিশ্রম কমিয়ে দিয়েছি। স্থূলতা একটা খুব ইম্পর্টেন্ট কারণ। তারপরে যদি ডায়াবেটিস কেউ থাকে, তারপরে বংশী যদি কেউর স্টোন ডিজিজের ইতিহাস থাকে অথবা যাদের বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, এসব ক্ষেত্রে কিন্তু পাথর হতে পারে। আরেকটা হলো আবহাওয়ার একটা বিষয় আছে, বিশেষ করে আমাদের দেশে যারা প্রবাসী যারা আছে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা মিডিল ইস্টে যে মরুভূমি অঞ্চলে কাজ করে, ওখানে আবহাওয়া অত্যাধিক খুব বেশি গরম। তো গরমের কারণে এবং সাথে ওরা পানিও দেখা যায় ওভাবে খেতে পারছে না এবং খাদ্য অভ্যাস ওখানে দায়ী। ওখানে যেহেতু রান্নাবান্নার ঝামেলা, ওরা মাংসটাই পছন্দ করে, রান্না করে হয়তো 3-4 দিন খাচ্ছে। তো এতে করে এই এসব কারণে আমাদের দেশের অনেক মানুষ কিন্তু মিডল ইস্টে কাজ করে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই কারণে এই পাথরের প্রকোপ অনেক বেশি দেখা যাচ্ছে। যদিও আমাদের দেশে ওভাবে নেই, কিন্তু আমাদের হিউজ মানুষ কিন্তু মিডল ইস্টে কাজ করছে। তো ওরা ওখান থেকে প্রায় যখন আসে, আমরা ডে টু ডে চেম্বারে পাই যে প্রায় মানুষের দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে কিডনিতে। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে আগে তো আমরা হয়তো বা এতটা শুনিনি যে এতটা কিডনিতে পাথর হচ্ছে। এই সময়টাতেই ঠিক কেন এত শুনতে পাচ্ছি আমরা? এটা একটা কারণ। আগে যেটা শোনা যায়নি, একটা প্রথম যদি বলি, আমাদের এখন ডায়াগনোসিসের কিন্তু স্কোপ বেড়েছে। আগে হয়তো আমাদের আল্ট্রাসাউন্ড এক্সরে ছিল, এখন যেমন সিটি স্ক্যান এটা অ্যাভেলেবেল, কারণ নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান কিন্তু একদম ক্ষুদ্র পাথরও কিন্তু ধরে ফেলতে পারছে। এটা একটা। তার পাশাপাশি মানুষেরও সচেতনতা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই ব্যাপারে কাজ করছে। আর আরেকটি কারণ হলো যে আমি আরেকটু আগেই যেটা বলেছি যে খাদ্য অভ্যাস চেঞ্জ হচ্ছে, আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ যে বা এখন এটা বেশি শোনা যাচ্ছে। আচ্ছা, আরও একটি বিষয় যদি বলি, অনেক কারণেই হচ্ছে, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইব প্রধান যে কারণগুলো আমাদের খুবই জানা প্রয়োজন, যে আমরা সমসাময়িক ব্যাপার আমাদের প্রতিদিনের জীবনে আমরা সেই ব্যাপারগুলো যে খাদ্যাভ্যাস নিচ্ছি, এই কারণগুলো আছে এবং ঠিক প্রধান যে কারণ সেই কারণগুলো যদি বলতেন। আচ্ছা, প্রধান কারণ যদি বলি, যে এক নম্বরেই কিন্তু আমি আবারও বলবো যে পর্যাপ্ত পানি পান না করা। আমরা এখন যে পানি, আমরা যদিও সবসময় বলি যে পানি বেশি খাওয়া দরকার, আমাদের মতো দেশ, আমাদের যদিও নাতিশীতোষ্ণ অঞ্চল বা আমাদের এখানে গরম ঠান্ডা সব মিক্সে, কিন্তু তারপরে কিন্তু যখন বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সারা পৃথিবী জুড়েই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এতে করে আমাদের আবহাওয়ার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এতে করে মানুষের ঘাম হচ্ছে এবং যদি আমরা তখন পর্যাপ্ত পানি না খাই, তখন কিন্তু আমি যেটা আগেই বলেছি যে ইউরিনটা যখন কনসেন্ট্রেটেড হয়, গাঢ় হয়ে যায় বা ঘন হয়ে যায়, তখন ইউরিনের ভিতরে যে নর্মাল যে ইনগ্রেডিয়েন্টগুলি আছে, খনিজ পদার্থ এবং লবণ, এগুলি জমাটবদ্ধ হয়ে পাথর তৈরি হচ্ছে। তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট কারণ। আরেকটি যেটি বলেছি যে আমাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, একটা সময় আমরা এই শাকসবজি খেতাম, প্লাস অনেক এই হেলদি ফুডের একটা ছিল, কিন্তু যতই আমরা আধুনিকায়নের দিকে যাচ্ছি,
বা আমরা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি, ততই আমাদের খাদ্য অভ্যাস বা বাইরের বিশ্বের খাবারগুলির সাথে আমরা পরিচিত হচ্ছি। আমাদের দেশীয় খাবার বাদ দিয়ে আমরা এখন এ ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের কালচার হচ্ছে। তারপরে আমাদের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মাংস খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। আগে হয়তো আমরা সপ্তাহে একদিন খেতাম, এখন দেখা গেলো যে ইভেন করে আমাদের ইয়ং জেনারেশনরা তো, বাচ্চারা তো প্রতিদিন মাংস ছাড়া খেতে চায় না, যে হ্যাঁ ওদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিন্তু এই মানে মিটটা খুব কমন, এবং অন্য শাকসবজি বা এগুলি। ইভেন আমাদের দেশে গ্রামের মানুষদের মধ্যে এই প্রবণতা এসেছে, যখন যাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন ওরা এটাকে মনে করে হ্যাঁ আমার এখন টাকা হয়েছে, আমি কেন এইসব শাকসবজি লতাপাতা খাবো, আমি এখন মাংস খাবো। এটা একটা মানে সামাজিক বলবো আমি, যে কিভাবে মানুষের মধ্যে হয়েছে মনে হয় মা প্রতিদিন মাংস খেলে মনে হয় এটা একটা তার এলিট শ্রেণীর প্রকাশ বা অ্যারিস্টোক্রেসি, যে আমি প্রতিদিন মাংস দিয়ে খাচ্ছি। আসলে তো কিন্তু এরকম না। এটা কিন্তু আসলেই শুধুমাত্র যে পাথর তা না, এই ধরনের রেড মিট যদি বেশি পরিমাণে খায় সেখান থেকে হার্ট ডিজিজ, তারপরে ডায়াবেটিস, স্থূলতা, কিডনি ডিজিজ হতে শুরু করে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজের কিন্তু প্রকোপ বাড়ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে পানি পানের একটা বিষয়, যে আমরা পানি পান করব। ঠিক আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কতটুকু পরিমাণ পানি আমাকে প্রতিদিন পান করতে হবে, এবং এর বেশি যদি আমি পানি পান করি তাহলে তার কি ক্ষতিকর প্রভাব আমার শরীরের উপর পড়বে? ধন্যবাদ। আমাদের কিডনি প্রতিদিন যে প্রস্রাব তৈরি করে সেই পরিমাণটা হলো 800 থেকে 2.5 লিটার। তো আমাদের টার্গেট থাকতে হবে মানে এতটুকু আমরা পানি খাবো যাতে করে আমাদের প্রস্রাব এই রেঞ্জের ভিতরে 1 থেকে 2 লিটার প্রস্রাব যেন আমাদের প্রতিদিন 24 ঘন্টার ভিতরে তৈরি হয়। তো সেক্ষেত্রে রাফলি আমরা বলি 2 থেকে 3 লিটার পানি খেতে নর্মাল কন্ডিশনে। যদি আবহাওয়া মানে গরম বেশি থাকে, খুব বেশি গরম পড়ে, তখন কিন্তু ক্ষেত্র বিশেষে পানির পরিমাণ আরও বেশি খেতে হতে পারে, কিন্তু অ্যাভারেজ আমরা 2 থেকে 3 লিটারের কথা বলি। কিন্তু আবার দেখা যায় আমাদের সমাজের মধ্যে এরকম মিথও আছে অনেকের যে না, অনেকেই আমরা পাই যে কেউ 8-10 লিটারও পানি খাচ্ছে। তো এটা কিন্তু আবার ডেয়ারিং, যে বেশি পরিমাণ পানি খেলে, অতিরিক্ত পানি খেলে কিন্তু তার যেটি হতে পারে যে হাইপোন্যাট্রিমিয়া, যেটা ডাইলিউশনাল হাইপোন্যাট্রিমিয়া, এখান থেকে বা ওয়াটার ইনটক্সিকেশন হয়ে কিন্তু একেবারে মানে লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন তৈরি হতে পারে। কারণ হাইপোন্যাট্রিমিয়া থেকে কিন্তু মানুষের মানে মেন্টাল মানে ডিসওরিয়েন্টেশন, তারপরে এমনকি আনকনশিয়াসও হয়ে যেতে পারে। তো এই জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া মানে ইচ্ছা করে মানে মানুষের কথা শুনে যে অনেক পানি খাওয়া, মানে 8-10 লিটার পানি, এটা কিন্তু কিডনির উপরে একটা লোডও। আর যদি তার যদি কিডনি ডিজিজ থাকে, অনেক ক্ষেত্রে তো আমাদের দেশে জানেও না তার কিডনি ডিজিজ আছে কিনা, কারণ আমরা অনেক কিডনি ডিজিজে কিন্তু ওয়াটার রেস্ট্রিকশন করি। আর কিছু কিছু ক্ষেত্রে বেশি পানি খেতে বলি, যেমন এই যেটি স্টোন ডিজিজ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলিতে আমরা পানি খেতে বলি। তার মানে এটা না যে 10-12 লিটারের কথা আমরা বলি না। হয়তো আমরা অন্যদের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার খেতে বলি, এদের ক্ষেত্রে হয়তো আরও 1 লিটার বাড়িয়ে 4 লিটার, হয়তো ম্যাক্সিমাম 5 লিটার্স, এরকম, এর বেশি না কিন্তু। তো সেক্ষেত্রে অতিরিক্ত পানি খাওয়া কোনোভাবেই আমার মনে হয় এটা উচিত না। ঠিক আমি জানতে চাইবো, আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসের একটা বড় একটা ইফেক্ট হচ্ছে কিডনির স্টোনের ক্ষেত্রে। আমরা তো অনেকেই ফ্রিজের খাবার খাচ্ছি, তো ফ্রিজের খাবার দেখা যাচ্ছে রাত্রে রান্না করেছে, খাবার খেলো, ডিনারের পর যে খাবার আছে ফ্রিজে রেখে দিচ্ছে। এই ফ্রিজে খাবারটা রাখা কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য, মানে এটা স্বাস্থ্যের প্রতি ঝুঁকিপূর্ণ হচ্ছে? আর যদি আমি খাবারটা রাখতেই হয়, যেহেতু অনেক খাবার থাকে রাখতে হচ্ছে, সে রাখার প্রসিডিউরটা আসলে আমাদের কি হওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু যত লাস্ট 20 ইয়ার্স বা এরকম যখনই আমরা নগরায়ন বা নগর জীবন বা আধুনিকায়নের দিকে যাচ্ছি, আমরা কিন্তু এখন এই যে ফুড যে প্রিজারভেশন, সেটা কি করছি আমরা, ফ্রিজিং করছি। তো এটার আসলে প্রতিটি ফুডের মানে একটা করা আছে, যে আমি ভেজিটেবল কয়দিন রাখতে পারবো, অথবা মিট বা রান্না করা তরকারি বা এটা একটা থাকে। কিন্তু সেক্ষেত্রে সেটা না করে আমরা দেখা গেলো যে দিনের পর দিন খাচ্ছি, তো এতে করে ফুড ভ্যালু কমে যাচ্ছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে জীবাণু গ্রো করছে, এবং এগুলি খেয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে। কারণ প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা থাকে প্রিজারভেশনে। বাইরের দেশগুলিতে কি ফুডগুলিতে বলা থাকে যে এত থেকে এত ডিগ্রিতে রাখতে হবে, এতদিন রাখা যাবে, বা শেলফ লাইফ যেটি বলি। তো ফ্রিজের ভিতর ফ্রিজিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম আছে, কিন্তু আমরা তো যেহেতু ওগুলি এত কিছু জানছি না, বা আমাদের বিশেষ করে এখন মানুষ খুব ব্যস্ত, সবাই কাজে কর্মে ব্যস্ত, বাসার হাজব্যান্ড ওয়াইফ বা সবাই ব্যস্ত থাকে, এইভাবে প্রতিদিনই রান্না করতে পারছে না। কিন্তু তখন কি হয়, এই ফ্রিজিংয়ের বিষয়টা আসে।
এই বিষয়ের সাথে আমি জানতে চাইবো, আপনি বলছিলেন যে পারিবারিক কোনো সম্পর্ক আছে কিনা, কারো জি। ছিল কিনা পূর্বের স্টোনের ইয়েস। সমস্যাটা, হ্যাঁ, আসলে এটা কিভাবে করে আমরা জেনেটিক্যালি পাচ্ছি? হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট যে মানে কিছু ডিজিজ আছে আমাদের, সেগুলি ফ্যামিলিয়াল, যেমন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তো এই ধরনের কিছু ডিজিজ আছে জেনেটিক্যালি, সেটা পারিবারিকভাবে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি দেখা যায় যে তার ফ্যামিলিতে তার বাবা মায়েরও পাথর আছে, ছেলেদেরা তার মেয়েদের আছে, বা ভাই বোনদের মধ্যে আছে, তো এরকম কিছু কিছু ইয়াতে জেনেটিক কিছু ইনফ্লুয়েন্স আছে, মানে রেনাল স্টোন ডিজিজের ক্ষেত্রে। তো সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি আমরা দেখি যে না, তার ওরকম স্থূলতা নাই, খাদ্য অভ্যাসও ঠিক আছে, পানিও খাচ্ছে, তারপরে স্টোন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার কেন হলো। কেন সেক্ষেত্রে জেনেটিক কারণটা বের করতে হবে বা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, ঠিক এই ক্ষেত্রে যদি জানতে চাই যে আসলে এই কিডনিতে স্টোনের ব্যাপারে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন? এটা যদি বলি, যদি বয়সের কথা বলি, 20 to 50 ইয়ার্স যাদের, 20 থেকে 50 বছর, তারপরে পুরুষদের, তারপরে যাদের বংশে ইতিহাস আছে অথবা আগে যাদের পাথর হয়েছে তাদের আবারও পাথর হতে পারে, রিকারেন্ট স্টোন। বয়সের কোনো রিকোয়ারমেন্টস আছে কি? হ্যাঁ, বয়স 20 to 50 ইয়ার্স, 20 থেকে 50 বছর যাদের, ওদেরই বেশি হচ্ছে। তারপরে যাদের বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, যাদের ডায়াবেটিস আছে, যারা অনেক ওবেস, তারপরে যাদের পানি কম খায়, তারপরে এই ধরনের এনার্জি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস খাচ্ছে বেশি করে, প্রাণীজ প্রোটিন বেশি যারা গ্রহণ করে, রেড মিট যারা গ্রহণ করে, ওদের ক্ষেত্রে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। বেশি থাকছে। স্যার, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো আমাদের আলোচনায়, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং আমাদের সাথে আছেন ডক্টর ফজলে ইলাহি খান। স্যার, যে আলোচনায় ছিলাম যে কিডনি আসলে কারা ঝুঁকিতে আছেন এবং কারা আসলে কোন খাবারের বা খাদ্যাভ্যাসের জন্য তাদের ঝুঁকিটা বাড়ছে, ঠিক আমি আপনার কাছ থেকে এর সাথে জানতে চাইবো যে এর তো কিছু লক্ষণ দেখা দিবে যখন কোনো মানুষের কিডনিতে পাথর হচ্ছে, তার পেছনে বা তারপর কিছু লক্ষণ তার দেখা যাচ্ছে, সেই লক্ষণগুলো আসলে কি কি? ধন্যবাদ। এখানে একটা অ্যালার্মিং যেটা, কিডনি পাথরে ম্যাক্সিমাম কেসেই কিন্তু কোনো লক্ষণ থাকে না। বিশেষ করে পাথর যদি ছোট থাকে বা কিডনির একদম ডিপ সিটেড থাকে, সেক্ষেত্রে কোনো ধরনেরই সিমটম প্রডিউস হয় না। কিন্তু এটা ডিপেন্ড করবে যে তাহলে পাথরের সাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লোকেশন কোথায়। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে যেমন কিডনির পেলভিসের ভিতরে যদি থাকে, বা ইউরেটার, যেগুলো মূত্রনালী যে কিডনি থেকে বের হয়, পেলভিউরেটিক জাংশন বা এইসব জায়গায় থাকলে হয় কি, তখন তার যদি কিডনিটাকে অবস্ট্রাকশন করে ফেলে, যদি কোনো এনি অবস্ট্রাকশন ফিচার ভিতরে, যদি কিডনির যে সিস্টেমটাকে যদি পেলভিক এলিসিয়াল সিস্টেম বলি, সেটাকে ব্লক করে দিলে কিডনিটা ফুলে যেতে পারে, তখন কিন্তু পেইন হতে পারে, লোয়েন পেইন। এবং যদি সাথে ইনফেকশন থাকে, জ্বর হতে পারে। তারপরে পাথরের ঘষায় পাথরগুলি একটু রাফ সারফেস থাকে, তখন কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে। যদি সাথে, যেহেতু পাথর থাকলে প্রস্রাবে ইনফেকশনটা খুব কমন, তখন বারবার তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বারবারই প্রস্রাবে ইনফেকশন হয়, তাহলে ঘন ঘন প্রস্রাব একটা ইয়ে। আর অনেক ক্ষেত্রে যদি এই যে পেলভিউরেটিক জাংশন বললাম, বা পাথরটা যদি একটু নিচে ইউরেটারে চলে আসে, তখন কিন্তু একদম সিভিয়ার পেইন হতে পারে। এটা আমাদের এই যে কোমরের এই যে লোইন বলি আমরা, এবং ওখান থেকে কুচকের দিকে যেতে পারে, লোইন টু গ্রোইন বলি, এবং সিভিয়ার পেইন। এই পেইনটা এত মারাত্মক, মানুষ গড়াগড়িও খেতে পারে, সাথে বমি হতে পারে, তারপর ঘাম হতে পারে। এটা খুবই মানে একদম সিভিয়ার একটা পেইনের ভিতরে কিন্তু এটা একটা, কিন্তু এই যে রেনাল কোলিক বা ইউরিটারি কোলিক বলি আমরা। তো সেক্ষেত্রে এই সিমটমগুলি হয়। আর ম্যাক্সিমাম কেসই কিন্তু আসলে এটা এসিমটোমেটিক, কোনো সিমটম প্রকাশ করে না। কিন্তু যদি, তবে এটা ভালো যে যদি এই ধরনের সিমটম আগে প্রকাশ পায়, তাহলে সুবিধা কি, রোগটা ধরা পড়ে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাথর তার কিডনির কাছে কোনো ট্যারি পাওয়া যাচ্ছে না, তখন কি হয়, একটা সময় তার অনেক কিছু ক্ষতি হয়ে যায়, আস্তে আস্তে পাথর বড় হতে থাকে। পুরা কিডনিটাকেও অনেক সময় স্টেক হর্ন ক্যালকুলাস বলি, কিডনির যে পেলভিক ইলিয়াল সিস্টেম, ওই সিস্টেমটাকেও টোটাল ব্লক করে দিতে পারে। এমনও হয় আমরা পাই যে কিডনিটা অকেজও করে ফেলে। অনেক সময় এটা মানুষ হয়তো সামান্য কোমরে ব্যথা বা মাজায় ব্যথা মনে করছে, পিঠে ব্যথা, কিন্তু সেটা থেকে আসলে যে তার কিডনি পাথর হয়েছে, অনেক ক্ষেত্রে মানুষ ওভারলুক করে, হয়তো ব্যথার ওষুধ খাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, কিন্তু একটা সময় যখন আসে তখন কিডনিটাই অকার্যকর হয়ে যাচ্ছে।
আচ্ছা, এক্ষেত্রে বলছিলেন যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। আসলে প্রস্রাবের সাথে তো রক্ত অন্য কারণেও যেতে পারে। এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটাকে আসলেই ইন্ডিকেট করছে যে কিডনিতে পাথর আছে? হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন যে শুধু প্রস্রাবে রক্ত যাওয়া কিন্তু অনেক কারণেই হতে পারে। একটা যেমন পাথর বলেছি, যেমন প্রস্রাবে ইনফেকশন হলে রক্ত যেতে পারে। কিডনিতে যদি টিউমার হয়, যে মানে বিশেষ করে রেনাল সেল কার্সিনোমা কিডনিতে এক ধরনের ক্যান্সার, সেখানে রক্ত যেতে পারে। ইউরেটারে কোনো তাহলে সমস্যা, অনেক এগুলি কারণে কারণই আছে যার জন্য রক্ত প্রোস্টেটের, যেতেই পারে। তো রক্ত রাইট। যাওয়া মানে কোনোভাবে ভীত সন্ত্রস্ত ভীতসর হওয়া হওয়ার যাবে না দরকার নেই, যে হ্যাঁ, এটি কিডনিতে স্টোন হচ্ছে রাইট। বা কিছু। স্যার, জি, আমি এই ক্ষেত্রে জানতে চাইবো, আমাদের তো অনেক ধরনের টেস্ট করতে হয় রোগ শনাক্ত করার জন্য। জি। ঠিক কিডনিতে পাথরের জন্য আমরা কি কি মানে রোগ শনাক্ত পরীক্ষাগুলো করব? ধন্যবাদ। এখানে একদম ভেরি সিম্পল কিছু টেস্ট, একটা ইউরিন আরই, যেটি করলে আমরা বুঝতে পারবো যে ইউরিনের সাথে আরবিসি যাচ্ছে কিনা বা রক্তকণিকা যাচ্ছে কিনা। তারপরে একটা রুটিন টেস্টের ভিতরে একটা সিরাম ক্রিয়েটিনিন, এটা কিডনি ফাংশন দেখার জন্য। আরবিএস, যেহেতু ডায়াবেটিস একটা কিডনি স্টোন হওয়ার জন্য ঝুঁকির কারণ হলো ডায়াবেটিস, তো সেক্ষেত্রে আরবিএস দিয়ে আমরা তার ডায়াবেটিস আছে কিনা। তারপরে একটা এক্সরে কেউবি, একটা কেউবি রিজিয়নের একটা এক্সরে করলে অনেক ক্ষেত্রেই অনেক পাথর ধরা যায়। আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেওবি রিজিয়ন। এর পাশাপাশি যেটি আধুনিক, যেটি বলেছি আমরা, নন কন্টাক্ট সিটি স্ক্যান, এটা একেবারে লেটেস্ট। এটা দিয়ে একেবারে ছোট পাথর বা যেগুলি এক্সরেতে ধরা পড়ে না, আলট্রাতে ধরা পড়ে না, সেগুলিও আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো। যেটা করতে পারেন। স্যার, লেজার বা ইএসডব্লিউএল আসলে কি, এটা সম্পর্কে যদি জানতে হ্যাঁ, চাই? এটা কিডনি পাথরের চিকিৎসার একটা আধুনিক সংস্করণ, যেটি ইএসডব্লিউএল, এক্সট্রা কর্পোরাল শকওয়েভ লিথোট্রিপস। এটা এক ধরনের শকওয়েভ শরীরের বাইরে থেকে দেওয়া হয়, সেটা দিয়ে পাথরটাকে গুঁড়িয়ে দেওয়া হয়। তো তখন এরপরে পাথরটা প্রস্রাবের সাথে বের হয়ে যায়। বের হয়ে যায়। আমরা অতিরিক্ত পানি খেতে বলি, তখন পাথর, এটা কয়েকটা সেশনও লাগতে পারে। অনেকের ক্ষেত্রে সেটা হয়তো একটা সেশনে হয়ে যায়, আর অনেকের ক্ষেত্রে কয়েকটা সেশন লাগতে পারে। আবার সেটা ডিপেন্ড করে পাথরের লোকেশন কোথায়, লোকেশন, সাইজ কেমন, সাইজের উপর সেই ডিপেন্ড করছে। অনুযায়ী। স্যার, এই ক্ষেত্রে এই ট্রিটমেন্টের খরচ সম্পর্কে যদি জানতে চাই? কিছুটা এই ধরনের ইএসডব্লিউএল কিন্তু অতটা ব্যয়বহুল না। এটা যেমন সরকারি পর্যায়ে, যেমন পিজি হাসপাতাল, নিগডু, ঢাকা মেডিকেল, এগুলিতে আছে ভেরি 200 টাকা একটা সেশন। আর প্রাইভেট পর্যায়ে 20-30 হাজার টাকার ভিতরেই কিন্তু প্যাকেজের ভিতরে যতটা সেশন লাগুক এরকম। আর লেজারটা কিছুটা ব্যয়বহুল, সেটা যেহেতু অ্যান্ডোস্কোপির বিষয় থাকে, একটা প্রসিডিউর, সেক্ষেত্রে হয়তো 40-50 হাজার টাকার ভিতরেই হয়ে যায়। কিন্তু লেজারটা আবার সব জায়গায় অ্যাভেলেবেল না, আমাদের বিভাগীয় শহরগুলিতে লেজারের অপশান আছে। স্যার, আমরা তো কিডনিতে স্টোন কি জানলাম, কেন হয় জানলাম, কারণ লক্ষণ জানলাম। জি, আমি এখন প্রতিরোধ নিয়ে আপনার সাথে একটু কথা জি। বলবো। স্যার, এই ক্ষেত্রে কিডনিতে স্টোন যাতে পুনরায় না হয় সেজন্য আমরা আসলে কি পন্থা অবলম্বন করব? যেটি আমাদের করতে হবে, আবারও বলবো, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, 2 থেকে 3 লিটার। আর যদি আবহাওয়া বেশি গরম পড়ে, সেক্ষেত্রে 3-4 লিটার 5 লিটারও পানি খাওয়া লাগতে পারে। প্রস্রাবে ইনফেকশন যাদের বারবার হয়, ওদেরকে অবশ্যই নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে, অথবা একজন মেডিসিন বিশেষজ্ঞর কাছে গেলেও সে যেন ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটাকে কন্ট্রোল করে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। তার স্থূলতা থাকলে, ওবেসিটি থাকলে ওয়েট রিডাকশন করতে হবে। তাহলে নিয়মিত কায়িক পরিশ্রম করা, ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখা, খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, আমাদের অতি বেশি পরিমাণে শাকসবজি, ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলস আমরা যেটি বলি, এগুলি খেতে হবে। মাংস জাতীয় খাবার, বিশেষ করে রেড মিট, যেগুলি আমাদের গরু, খাসি, ভেড়া, এগুলি 4 পায়ের জন্তু যেসব মাংস, এগুলি রেড মিট বলি, এগুলিতেই স্টোন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু মুরগি খেতে পারে, বা ওগুলিতে কোনো তেমন হয় না, 2 পায়ের যেসব জন্তু। আর প্রাণীজ প্রোটিন গ্রহণ কমানো, তারপরে ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলি আমাদেরকে কম গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যে সফট ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস, সুগারের ড্রিঙ্কসগুলি, এটা শুধুমাত্র স্টোন ডিজিজের জন্য না, এটা ডায়াবেটিস প্রতিরোধ, স্থূলতা প্রতিরোধ, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, সব কিছুর জন্যই ক্ষতিকারক এই সফট ড্রিঙ্কসগুলি এবং স্যার, এর হার্ড সাথে ড্রিঙ্কসগুলি। আরো একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা অনেকেরই আছে। তো মানে অনেকেই কিডনিতে স্টোন হলে মানে দুধ খাওয়া কমিয়ে দিচ্ছে, যে দুধ খাওয়া যাবে না। এটার সাথে আসলে কতটুকু সত্যতা আছে? হ্যাঁ, না, এটা আসলেই কোনো সত্যতা নেই। বরং নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ অনেক ক্ষেত্রে অনেক পাথরের ঝুঁকি কমিয়ে দেয়। পর্যাপ্ত পরিমাণে তাকে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। কিন্তু এক্সট্রা অনেক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খায়, সেগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এমনি আমাদের খাদ্যের মাধ্যমে এই যে দুধ বললেন বা যেসব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, সমৃদ্ধ যে সেই খাবারগুলো। খাবারগুলি গ্রহণ করতে হবে নিয়মিতভাবে, এতে কোনো পাথরের ঝুঁকি বাড়ে না।
স্যার আপনার কাছ থেকে আমি শেষে জানতে চাইবো যে অনেকেই হার্বাল চিকিৎসা নিচ্ছেন যে এটার মাধ্যমে তারা সুস্থ হতে পারে, জি। এটার কতটুকু সত্যতা আছে এবং সেই সাথে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তাদের সুস্থ থাকার জন্য। হ্যাঁ, এটা একটা আমাদের দেশে অনেক প্রাচীনকাল থেকে, এটা শুধু আমাদের দেশে না সারা বিশ্বেই কিন্তু এ ধরনের হার্বাল, ইউনানি, এ ধরনের ট্রেডিশনাল যে মানে চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে এবং পাথরের ক্ষেত্রে এটা বেশি। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ করে, যেমন কারণ আমাদের যে পাথরের যে ওষুধগুলি পাথর মানে ডিজলভ করার জন্য অনেক ওষুধে পাওয়া যায় যেগুলি হলো হার্বাল ইনগ্রেডিয়েন্ট থেকে তৈরি ইনগ্রেডিয়েন্ট হয়। তৈরি হয়। এমনি আমাদের যখন এলোপ্যাথিক বলি, এলোপ্যাথিকেরও কিন্তু অনেক সোর্স কিন্তু এই গাছগাছড়া থেকে গাছ-গাছড়া। আসে। তো সেক্ষেত্রে কিছু কিছু হার্বাল কাজ করে, সেগুলি আবার সাইন্টিফিক্যালি যেগুলি প্রুফ বা ইভিডেন্স আছে, কিন্তু এর বাইরে আমাদের দেশে বিভিন্ন মানুষ ওই পাথরকুচির পাতা হতে শুরু করে বিভিন্ন বলে যে হোমিওপ্যাথি খেয়েছি। আসলে হোমিওপ্যাথিকের এখানে কোনো রুল নেই, বরং কিছু এই ধরনের ইউনানি ইনগ্রেডিয়েন্ট, হার্বাল ইনগ্রেডিয়েন্ট কিন্তু পাথরের ক্ষেত্রে কাজ করে। এটা শুধু আমাদের দেশে না, বাইরেরও দেশেরও অনেক ওষুধ পাওয়া যায় যেগুলি স্টোন ডিজলিউশন হয়ে যেতে, স্টোনের সাইজ কমতে কাজ করে। আর আমরা মেডিকেলি যেটা করি, কিছু মেডিকেল চিকিৎসা দিয়ে থাকি স্টোনটাকে বের হয়ে আসার জন্য, মেডিকেল এক্সপালসিভ থেরাপি বলি, যেন ইউরেটারটাকে ডাইলেট করে দেওয়া, ইউরেচার যেখানে পাথরটা যেন ইজিলি বের হয়ে যেতে পারে, ইউরিনারি ট্র্যাকটাকে রিল্যাক্স করে দেওয়ার জন্য কিছু ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করি। এবং সেটা ডিপেন্ড করে পাথরের সাইজের উপরে। যদি সাইজের ছোটো উপরে। সাইজ হয় 5 to 7 মিলিমিটারের ভিতরে হলে সেগুলো কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট মাধ্যমে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর বড় হলে তখন সার্জিক্যাল চিকিৎসা বা ওগুলির দিকে যেতে হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যেটি আমরা মেডিসিনের মাধ্যমে আমরা জি। যদি পাথরের সাইজ এবং তার অবস্থানের উপর ডিপেন্ড জি। করে তাহলে এটাকে আমরা পরিত্রাণ Yes, পেতে পারি এই right. সমস্যা থেকেও। জি। ঠিক দর্শকদের জন্য আপনার আজকের কিছু পরামর্শ চাইবো। দর্শকদেরকে বলবো আপনারা পর্যাপ্ত পানি পান করুন, খাদ্য অভ্যাসে পরিবর্তন করুন, এই ধরনের জাঙ্ক ফুড বা অতিরিক্ত প্রাণীজ প্রোটিন, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এগুলি অ্যাভয়েড করুন। এবং যখন তখন ব্যথার ওষুধ না খাওয়া, অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন সীমিত করা। এর পাশাপাশি আমাদের সুস্থ জীবনধারা, যেটি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, মানে কায়িক পরিশ্রম করা, এক্সারসাইজ করা, হাঁটা, এই হলো আমার দর্শকের প্রতি আমার অনুরোধ। এই ছোট কিছু নিয়ম মেনে চললে আপনার কিডনি ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। শুধু কিডনি না, আরও যেসব ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন বা এই ধরনের অনেক নন কমিউনিকেবল ডিজিজগুলি আমরা প্রতিরোধ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আপনার এই পরামর্শগুলো অবশ্যই আমাদের দর্শকদের উপকারে আসবে এবং তারা তাদের জীবনে ঠিক পরিবর্তন আনবে কিভাবে তারা সুস্থ থাকতে পারেন। আজকে আপনার এই উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলস পরিবারের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল এসকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ঠিক পরিমিত পানি আপনাকে পান করতে হবে। কোনোভাবেই আপনি অতিরিক্ত পানি পান করে নিজের কিডনিকে বিপদে ফেলবেন না। নিজের সুস্থতা, নিজের ভালো থাকা অবশ্যই আপনার নিজের স্বাস্থ্যসম্মত একটি জীবনের উপর নির্ভর করছে। আমাদের আজকের এই পরামর্শগুলো আপনাদের জীবনকে সুস্বাস্থ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক এই আশাই রাখছি। আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন রেখে যেতে পারেন আমাদের কাছে। সেই প্রশ্নের পরবর্তী পর্বে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী পর্বে ফিরব ঠিক এরকমই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এস এর সাথেই থাকুন।